যে স্কুলে স্বামী পিয়ন ছিল সেখানেই তার তালাকপ্রাপ্তা স্ত্রী প্রিন্সিপাল হলেন। তারপর যা ঘটল, মানবতা কেঁদে উঠল। সকাল ৮টা বাজে শহরের নামকরা বেসরকারি স্কুল ব্রাইট ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল, বেলি রোড, পাটনা। গেটে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। পিয়নের পোশাক পরা সুরাজ ভার্মা হাতে মপ আর ঝাড়ু নিয়ে স্কুলের গেট পরিষ্কার করছিলেন। মুখে ঘামের ফোঁটা, কিন্তু চোখে শান্তি। প্রতিদিন সকালে এই কাজ দিয়েই তার দিন শুরু হতো, শান্তভাবে, সততার সঙ্গে এবং কোনো অভিযোগ ছাড়াই। একসময় তারও স্বপ্ন ছিল, কলেজে বিজ্ঞান পড়তেন, শিক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য দ্রুত তাকে বাস্তবতা দেখিয়ে দেয়। বাবার মৃত্যু, সংসারের দায়িত্ব আর পরিস্থিতি তাকে সেই মানুষটি বানিয়ে দেয় যাকে লোকে পিয়ন বলে। তবে সুরজ কখনোই কাজকে ছোট মনে করেননি। তিনি বলতেন, কাজ সে ঝাড়ুরই হোক বা কলমের, যদি সততার সঙ্গে করা হয় তবে দুটো থেকেই আলো বেরোয়। তার এই কথাগুলো এখন শুধু তার নিজের ভেতরেই প্রতিধ্বনিত হয়, কারণ যে নারী সবার আগে এই কথাগুলো শুনেছিলেন তিনি এখন তার জীবন থেকে চলে গেছেন। রোশনি ভার্মা। ৭ বছর আগে দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিল। রোশনি বলেছিলেন, সুরজ, তুমি খুব ভালো মানুষ, কিন্তু শুধু ভালো মানুষ দিয়ে সংসার চলে না। আমি জীবনে কিছু হতে চাই, আর তুমি আমার পথের কাঁটা হয়ে গেছো। সুরজ তখন শুধু বলেছিলেন, ঠিক আছে রোশনি, আমার ছায়াতেও যদি তোমার অন্ধকার লাগে তবে আমি সরে যাচ্ছি। আর তিনি সরে গেলেন, চিরদিনের জন্য। এখন তিনি সেই স্কুলে কাজ করেন যেখানে একসময় তিনি ইন্টারভিউ দিতে এসেছিলেন, কিন্তু চাকরি পাননি। পেয়েছিলেন ঝাড়ু ধরার কাজ, আর তিনি তা মেনে নিয়েছিলেন, কারণ তাকে কারও কাছে কিছু প্রমাণ করার ছিল না, শুধু জীবন চালাতে হতো। ঘড়িতে তখন ৮টা বেজে ৫ মিনিট। সুরাজ ঝাড়ুটা দেওয়ালের পাশে রাখলেন এবং গেট খুলতে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে একটি ঝকঝকে কালো এসইউভি স্কুলের বাইরে এসে থামল। ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলল। দৃশ্যটি যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। গাড়ি থেকে নামলেন এক মহিলা, হালকা নীল শাড়িতে, গলায় আইডি কার্ড, হাতে ফাইল, মুখে আত্মবিশ্বাস আর চোখে হালকা ক্লান্তি। সুরাজের হাত থেমে গেল। তিনি তাকে চিনতে পারলেন, রোশনি। ৭ বছর পর সেই একই মুখ, সেই একই কণ্ঠস্বর, সেই একই তেজ, তবে এখন কপালে প্রিন্সিপালের ট্যাগ। রোশনি গেটের কাছে পৌঁছালেন। এক মুহূর্তের জন্য তার চোখ সুরাজের ওপর থামল, তারপর তিনি চোখ সরিয়ে নিলেন। ড্রাইভার বলল, ম্যাডাম, এই নিন আপনার ব্যাগ। সুরাজ ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে বললেন, গুড মর্নিং ম্যাডাম। এই কণ্ঠস্বর, এই সুর, যা ৭ বছর আগে প্রতিদিন সকালে গুড মর্নিং রোশনি বলতো। রোশনির কদম এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে শুধু বললেন, গুড মর্নিং। তারপর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। সুরজ তার গাড়ি চলে যেতে দেখলেন, তারপর ঝাড়ু তুলে নিলেন, যেন কিছুই হয়নি। কিন্তু ভেতর থেকে তার মন যেন কোনো পুরনো ক্ষতকে আবার অনুভব করছিল। অফিসে পৌঁছে রোশনির সহকারী বললেন, ম্যাম, এটা আপনার চেয়ার, আজ থেকে আপনি এই স্কুলের নতুন প্রিন্সিপাল। রোশনি হেসে মাথা নাড়লেন, কিন্তু যখন তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন তখন নিচে মাঠে সেই খাঁকি পোশাক পরা মানুষটিকে দেখতে পেলেন, যিনি বাচ্চাদের জন্য বেঞ্চ ঠিক করছিলেন। তিনি তার পুরনো অভ্যেস অনুযায়ী প্রতিটি বাচ্চার জন্য সিট ঠিক করছিলেন, যাতে কেউ পড়ে না যায়। রোশনি এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিলেন। নীলম ম্যাম, স্কুলের সবচেয়ে পুরনো শিক্ষিকা, অফিসে এলেন এবং বললেন, ম্যাম, আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের পুরনো অ্যাটেন্ডেন্ট সুরজ খুব ভালো মানুষ, স্কুল তাকে ছাড়া অসম্পূর্ণ লাগে। রোশনি কিছু বললেন না, শুধু হাসার চেষ্টা করলেন, কিন্তু তার গলায় কিছু যেন আটকে ছিল, যা নাম ছিল না। নীলাম ম্যাম বললেন, কখনো সময় পেলে তার গল্প শুনবেন, আপনার মনে হবে সততা কেমন হয়। রোশনি ফাইলের দিকে মাথা ঝুঁকিয়ে নিলেন, পাছে কেউ দেখে ফেলে যে তার চোখে জল এসেছে। লাঞ্চ টাইম পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে কোথাও একটি পুরনো সম্পর্ক আবার জেগে উঠেছিল। রোশনি প্রতিটি কোণায় তার উপস্থিতি অনুভব করছিলেন, কখনো বাচ্চাদের জল দিতে গিয়ে, কখনো ক্লাসের বাইরে চেয়ার ঠিক করতে গিয়ে, কখনো গেটে ট্রাক থেকে মাল নামাতে গিয়ে। ৭ বছর কেটে গেছে, কিন্তু সুরজের মধ্যে সেই স্থিরতা, সেই সারল্য আজও বেঁচে ছিল। সন্ধ্যায় স্কুল শেষ হওয়ার পর সুরাজ গেট বন্ধ করছিলেন। রোশনি বাইরে এলেন, তার চোখ আবার এক মুহূর্তের জন্য তার উপর স্থির হল, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু ড্রাইভারকে বললেন, গাড়ি চালাও। আর সুরাজ পেছন থেকে দেখতে থাকলেন, যেন জীবন আবার সেই মোড়েই ফিরে এসেছে যেখানে তিনি শেষবার তাকে চলে যেতে দেখেছিলেন। পরের দিন পাটনার হাওয়াটা একটু অন্যরকম ছিল। রোশনি আজ ইচ্ছাকৃতভাবে অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। তিনি চেয়েছিলেন
যে কারো সাথে কথা না বলে নিজের কাজে মন দেবেন। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। গেটে সুরজ প্রতিদিনের মতো সবার আগে পৌঁছে গিয়েছিলেন। তিনি প্রতিটি আগত শিশুকে হেসে গুড মর্নিং বলছিলেন। সব শিশু তাকে সুরজ আঙ্কেল বলতো। রোশনি গাড়ি থেকে নামলেন এবং অসাবধানতাবশত তার চোখ সুরজের ওপর পড়ল। সুরজ মাথা ঝুঁকিয়ে গুড মর্নিং ম্যাডাম বললেন। রোশনি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর দ্রুত ভেতরে চলে গেলেন, যেন তিনি সেই কণ্ঠস্বর থেকে বাঁচতে চাইছিলেন যা তার হৃদয়ের পুরনো দরজা খুলে দিত। অফিসে বসে তিনি ফাইল খুললেন, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল। প্রতিটি পাতার মাঝে কোনো স্মৃতি উকি মারছিল। কলেজের দিনগুলো, কোচিংয়ের বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা সুরজ, যিনি ছাতা না থাকা সত্ত্বেও প্রথমে তাকেই আবৃত করতেন। সেই কণ্ঠস্বর, রোশনি ভিজে যেও না, তোমার জ্বর হবে। রোশনি হঠাৎ ফাইল বন্ধ করলেন, যেন অতীতকে আবার বন্ধ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর নীলম ম্যাম ঘরে এলেন। ম্যাম, আজ অ্যাসেম্বলিতে আপনাকে প্রিন্সিপাল হিসেবে স্বাগত ভাষণ দিতে হবে। রোশনি হেসে মাথা নাড়লেন। হ্যাঁ ম্যাম, আমি প্রস্তুত। তারপর তিনি বললেন, আর হ্যাঁ, মাইক্রোফোন ইত্যাদি সব সুরজ দেখছে, তাকে বলবেন যদি কিছু লাগে তবে নিয়ে আসবে। রোশনির মুখটা সামান্য কঠিন হয়ে গেল। ঠিক আছে, আমি দেখে নেব। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল। সুরজ দাঁড়িয়েছিল। ম্যাডাম, মাইকে তার চেক করতে হবে। ভেতরে এসো। রোশনি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। সুরজ ঝুঁকে টেবিলের নিচে তার লাগাচ্ছিলেন। তার হাতগুলো যত্নের সাথে খুব সাবধানে কাজ করছিল। রোশনি তাকে দেখছিলেন। এই হাতগুলোই একসময় তাকে স্কুটি থেকে পড়ে যাবার সময় ধরেছিল। সুরজ কাজ শেষ করে বললেন, এখন ঠিক আছে ম্যাডাম। রোশনি প্রথাগত সুরে বললেন, ধন্যবাদ, আপনি যেতে পারেন। তিনি মাথা ঝুঁকিয়ে চলে গেলেন, কিন্তু যাবার সময় ঘরে সেই সুগন্ধ রয়ে গেল, যেন পুরনো দিনের স্মৃতি বাতাসে ভেসে বেড়াচ্ছে। অ্যাসেম্বলি শুরু হলো। রোশনি স্টেজে পৌঁছালেন। পুরো স্টাফ এবং বাচ্চারা সামনে দাঁড়িয়েছিল। তিনি বললেন, এই স্কুলের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি চাই এই স্কুল কেবল পড়াশোনার নয়, সংস্কৃতিরও মন্দির হোক। সবাই হাততালি দিল। নিচে দাঁড়িয়ে সুরজও হালকা হাসলেন। রোশনির চোখ তার উপর পড়ল, কিন্তু তিনি দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ডাইরেক্টর মিস্টার শেঠি তাকে অফিসে ডাকলেন। রোশনিজি, আপনার আসার পর স্কুলের সুনাম আরও বাড়বে। আর হ্যাঁ, সুরজ আমাদের পুরনো স্টাফ, একটু সাদাসিদে তবে নির্ভরযোগ্য। রোশনি মাথা নাড়লেন। হ্যাঁ, আমি দেখেছি। মিস্টার শেঠি হাসলেন। তিনি স্কুলের জন্য অনেক কিছু করেছেন, অনেক সময় বেতন ছাড়াও মাসের পর মাস কাজ করেছেন। রোশনির হৃদয়ে হালকা ধাক্কা লাগল। বেতন ছাড়া? হ্যাঁ, মিস্টার শেঠি বললেন। গত বছর যখন ফান্ড কম ছিল, তখনও তিনি প্রতিদিন আসতেন, বলতেন, স্কুল আমার মন্দির, এটাকে বন্ধ হতে দেব না। এমন মানুষ এখন আর কোথায় পাওয়া যায়? রোশনি কিছুক্ষণ চুপ থাকলেন। তার মনে হলো যেন কেউ তার অহংকারকে আয়নায় দেখিয়ে দিয়েছে। দুপুরে রোশনি লাঞ্চের জন্য স্টাফ রুমে গেলেন। ঠিক সেই সময় সুরজ বাচ্চাদের জল দিচ্ছিলেন। তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার চোখ আবার থেমে গেল। কোনো এক বাচ্চা বলল, সুরজ আঙ্কেল, আপনিও খান না। সুরজ হেসে বললেন, বেটা যে বিলিয়ে দেয় সেই সবচেয়ে বেশি খেতে পায়। রোশনি তার কথা শুনলেন এবং ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তার ভেতরে যেন একটা পুরনো দরজা খুলে গেল, যেখানে তিনি নিজে যেতে চাইছিলেন না। সন্ধ্যায় যখন স্টাফ চলে যেতে শুরু করল, রোশনির গাড়ি প্রস্তুত ছিল, কিন্তু তিনি গেটের দিকে তাকালেন। সুরজ তখনও সেখানেই ছিলেন। স্কুলের পুরনো নেমপ্লেট ঠিক করছিলেন, যেখানে লেখা ছিল, জ্ঞান থেকে বড় কোনো সম্পদ নেই। তার কপালে ঘাম ছিল, কিন্তু মুখে ছিল সন্তুষ্টি। রোশনি গাড়িতে বসলেন, কিন্তু তার চোখ বারবার আয়নায় তার দিকেই আটকে যাচ্ছিল। মনে একটা প্রশ্ন জাগল, আমি কি সত্যি সঠিক কাজ করেছিলাম? ড্রাইভার জিজ্ঞাসা করল, ম্যাডাম যাব? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, হ্যাঁ চলুন। কিন্তু যেই গাড়ি এগিয়ে চলল, তার চোখ ভিজে গেল। 7 বছর আগে যে মানুষটিকে তিনি ব্যর্থ বলেছিলেন, সে আজও তার সারল্যে জয়ী হচ্ছিল। পরের দিন রোশনি নিজেকে সামলানোর চেষ্টা করলেন। অফিসে ঢোকার সাথে সাথে সুরজ ফাইলের একটি বান্ডিল তার টেবিলের উপর রাখলেন। ম্যাডাম, এগুলি নতুন নিয়োগের কাগজপত্র, রেখে দাও, তিনি বললেন, উপর দিকে না তাকিয়েই। সুরজ সবেমাত্র ঘুরেছিলেন, এমন সময় রোশনি ধীরে ধীরে বললেন, সুরজ। তিনি থেমে গেলেন। তুমি ঠিক আছো? সুরজ হালকা হাসির সাথে বললেন, হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। এখন তো সব ঠিক আছে, জীবনও আর আমিও। রোশনি কিছু বলতে পারলেন না। তার কণ্ঠস্বর গলায় আটকে গেল। তিনি শুধু তাকে চলে যেতে দেখলেন, যেন 7 বছর পর আবার সেই প্রশ্ন ফিরে এসেছে, যার উত্তর আজও অসম্পূর্ণ। সে রাতে রোশনি তার ফ্ল্যাটের বারান্দায় অনেক রাত পর্যন্ত বসে রইলেন।
সামনে শহরের আলো জ্বলছিল, কিন্তু তার ভেতরে অন্ধকার ছিল। কফির কাপ ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল। সুরজের কথা, তার সারল্য আর সেই হাসি বারবার মনে পড়ছিল। জীবনও আর আমিও ঠিক আছি, এই কথাগুলোই তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি কখনো ভাবেননি যে একটি সাধারণ উত্তর এত গভীর প্রভাব ফেলতে পারে। পরের দিন স্কুলে সাজরব। বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি পুরো দমে চলছে। শিশুরা রিহার্সালে ব্যস্ত এবং পুরো স্টাফ দৌড়ঝাঁপ করছে। রোশনি মিটিং হলে ছিলেন, কিন্তু তার মনোযোগ বারবার চলে যাচ্ছিল যেখানে সুরজ মঞ্চের তারের সংযোগ পরীক্ষা করছেন। গামছা দিয়ে ঘাম মুছে তিনি শিশুদের দিকে তাকিয়ে হাসছিলেন। সবাই তাকে সুরজ আঙ্কেল বলে ডাকছিল এবং তিনি একই স্বচ্ছন্দতায় প্রতিটি শিশুকে সাহায্য করছিলেন। রোশনি প্রথমবারের মতো ভালোভাবে দেখলেন যে মানুষটিকে তিনি 7 বছর আগে ব্যর্থ বলেছিলেন, সেই আজও তার কাজের মধ্যে সেই মর্যাদা বজায় রাখে। তিনি ভাবতে লাগলেন, আমি কি ভুল ছিলাম, নাকি সময় আমাকে শেখায়নি যে সত্য কেমন হয়? সন্ধে গড়াতে স্কুল রঙিন আলোয় ঝলমল করে উঠল। গেটের বাইরে অভিভাবকের গাড়ি দাঁড়িয়েছিল, মঞ্চের সামনে চেয়ার ভরে গিয়েছিল। জাতীয় সঙ্গীতের পর শিশুদের অনুষ্ঠান শুরু হলো। স্টেজের পেছনে সুরজ অবিরাম তার দায়িত্ব পালন করছিলেন। প্রতিটি শিশুকে সাহস দিচ্ছিলেন, ভয় পেও না বেটা, শুধু স্টেজের সাহসের সঙ্গে যেও। রোশনি তার আসনে বসে সব দেখছিলেন। সামনে অনুষ্ঠান চলছিল, কিন্তু তার চোখ বারবার পেছনে ফিরছিল। সুরজের ছায়া তখনও তাকে বিচলিত করছিল। রাত 8টা। শিশুদের শীর্ষ অনুষ্ঠান ছিল হামারা ভারত মহান নামের নাটক। মঞ্চে তেরঙ্গা পর্দা লাগানো ছিল, চারদিকে রঙিন আলো ঝুলছিল। সব ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একটি হালকা চাটাং শব্দ হল। কেউ ভাবল হয়তো মাইকের শব্দ, কিন্তু পরের মুহূর্তেই পর্দার পেছন থেকে ধোঁয়া উঠতে শুরু করল। আগুন, আগুন লেগেছে! কোনো এক শিশু চিৎকার করে উঠল এবং দেখতে দেখতে বিশৃঙ্খলা শুরু হল। শিশুরা কাঁদতে শুরু করল, লোকেরা উঠে পালাতে লাগল। স্টেজের পেছনে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়েছিল। স্পার্ক থেকে পর্দায় আগুন লেগে গিয়েছিল। রোশনিও ঘাবড়ে গেলেন। তিনি স্টেজের দিকে দৌড়ালেন, সবাই বাইরে যাও জলদি! কিন্তু 3 জন ছোট শিশু এবং রোশনি নিজে পেছনেই আটকা পড়ে গেলেন, কারণ বাইরের রাস্তা ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গেছিল। শিশুরা ভয়ে চিৎকার করতে লাগল, ম্যাম, আমাদের বাঁচান! রোশনি দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু দরজা ভেতর থেকে আটকে গিয়েছিল। ধোঁয়া বাড়তে লাগল, শ্বাস নেওয়া কঠিন। বাইরে লোকেরা চিৎকার করছিল। কেউ বলল ভেতরে বাচ্চা আটকে আছে। ঠিক তখনই সুরজ দৌড়াতে দৌড়াতে এলেন। নীলম ম্যাম তাকে থামালেন। সুরজ, ভেতরে যেও না, আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু সুরজ কিছু না বলে ধোঁয়ার মধ্যে ঢুকে গেলেন। ভেতরে এত ধোঁয়া ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। সুরজ মুখে রুমাল বাঁধলেন এবং ডাকলেন, রোশনিজি, বাচ্চারা কোথায়? রোশনি কাঁপতে কাঁপতে বললেন, এখানে, স্টেজের কাছে। তিনি টলছিলেন, কিন্তু বাচ্চাদের নিজের পিছনে লুকিয়ে রেখেছিলেন। সুরজ পৌঁছালেন এবং একে একে প্রতিটি শিশুকে কোলে তুলে নিতে লাগলেন। একটি শিশুকে তিনি বাইরে পর্যন্ত পৌঁছে দিলেন, তারপর আবার ভেতরে দৌড়ালেন। দ্বিতীয় শিশুটিকেও বাঁচালেন। এখন শুধু রোশনি বাকি ছিলেন। তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। কাঁচতে কাঁচতে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সুরজ তার হাত ধরলেন, সেই হাত যা তিনি 7 বছর আগে ছেড়ে দিয়েছিলেন। তিনি ঝুঁকে বললেন, ভয় পাবেন না, আমি আছি তো। রোশনি কেঁদে তার হাত ধরলেন। সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। তিনি তাকে তার বাহুতে তুলে বাইরের দিকে দৌড়ালেন। ধোঁয়ায় তার মুখ কালো হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই জেদ ছিল, যতক্ষণ না ওকে বাঁচাচ্ছি আমি থামব না। লোকেরা দরজা খুলল। সুরজ বাইরে এলেন। রোশনি তার বাহুতে ছিলেন। চারপাশে ভিড় জমে গেল। শিশুরা নিরাপদ ছিল, কিন্তু সুরজের হাত ও মুখ পুড়ে গিয়েছিল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, কিন্তু হাসলেন, সব ঠিক আছে, সবাই নিরাপদ। রোশনি ধীরে ধীরে চোখ খুললেন। তার শ্বাস প্রশ্বাস ভারী ছিল, কিন্তু সবার আগে তিনি সেই কণ্ঠস্বর শুনলেন, রোশনিজি, আপনি ঠিক আছেন তো? তিনি কেঁদে উঠলেন, সুরজ, আমি তোমাকে হারিয়েছিলাম নিজের ভুলের জন্য, আর তুমি আজ আমাকে ফিরিয়ে দিলে নিজের জীবনের বিনিময়ে। সুরজ হেসে বললেন, কিছু সম্পর্ক ভাঙে না, শুধু যাচাই হয়। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। রোশনি তার মুখ ধরলেন, না সুরজ, তুমি আর কিছু বলবে না, এবার তুমি অনেক বলেছ, এবার আমার পালা। তার চোখের জল সুরজের পোড়া হাতের ওপর পড়ছিল। শিশুরা এখন নিরাপদ ছিল, পুরো স্কুল তাকে হিরো বলছিল, কিন্তু রোশনির চোখে শুধু একটাই কথা ঘুরছিল, যাকে আমি অপমান করে ছেড়েছিলাম সে আজ আমার সম্মান হয়ে গেল। সুরজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রোশনি হাসপাতালের করিডোরে বসেছিলেন। তার পোশাক তখনও ধোঁয়া আর ছাইয়ে মাখা ছিল,
হাত কাঁপছিল, চোখ ফুলে গিয়েছিল, কিন্তু তার দৃষ্টি একটি দরজার দিকে স্থির ছিল। আইসিইউ নম্বর ৩। ভেতরে সুরজ ছিলেন। অক্সিজেন মাস্কে তার শ্বাস-প্রশ্বাস, হাতে ব্যান্ডেজ আর ধোঁয়ায় পোড়া মুখ। ডাক্তার বাইরে এলেন। চিন্তা করবেন না, এখন জীবনের ঝুঁকি নেই, তবে তার বিশ্রামের প্রয়োজন। রোশনি মাথা ঝুঁকিয়ে নিলেন, যেন কেউ তার সবচেয়ে বড় শাস্তি মাফ করে দিয়েছে। পরের দিন সকালে সুরজের চোখ খুলল। তিনি চারদিকে দেখছিলেন, মেশিনের শব্দ, দেওয়ালের শুভ্রতা আর পাশে চেয়ারে বসে থাকা রোশনি। তার চুল খোলা, মুখ ক্লান্ত, কিন্তু চোখে শান্তি, সেই শান্তি যা অনুতাপের পর আসে। সুরজ হালকা স্বরে বললেন, আপনি সারারাত এখানেই ছিলেন? রোশনি ধীর স্বরে বললেন, হ্যাঁ, অন্য কোথাও যেতেই বা পারতাম কিভাবে? কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা রইল। তারপর রোশনি বললেন, সুরজ, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ অনুভব করলাম যে আসল পরাজয় সেটা নয় যা অন্যদের কাছে থেকে আসে, বরং সেটা যা নিজের কাছে থেকে আসে, আর আমি নিজের কাছেই হেরে গিয়েছিলাম। সুরজ হাসলেন, হারজিত ছাড়ো রোশনি, জীবন তো কেবল শেখার নাম। একবার তুমি আমাকে ছেড়েছিলে, আজ জীবন আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনল। রোশনির চোখের পাতায় জল নামল। যদি সময় পেছনে যেত, তবে হয়তো আমি সবকিছু অন্যভাবে করতাম। সুরজ মাথা নাড়লেন, না, সময় সেটাই করে যা সঠিক। যদি তুমি তখন আমাকে না ছাড়তে, তবে হয়তো আমি কখনো নিজেকে বুঝতে পারতাম না। দিন কাটতে লাগল। সুরজ ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন এবং স্কুলে তার সম্মানে একটি অনুষ্ঠান রাখা হলো। মঞ্চে তাকে ব্রাইট ফিউচার হিরো অ্যাওয়ার্ড দেওয়া হলো। শিশুরা ফুল ছিটিয়ে দিল, অভিভাবকরা হাততালি দিলেন এবং রোশনি মঞ্চে দাঁড়িয়ে রইলেন। চোখে গর্ব আর গভীরতা দুটোই ছিল। অনুষ্ঠান শেষ হবার পর সবাই চলে গেলেন, কিন্তু রোশনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। সুরজ কাছে এলেন। এখন তো সব ঠিক আছে ম্যাডাম? রোশনি বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, শুধু একটা জিনিস বাকি আছে। কি? ধন্যবাদ বলা। কোন কথার জন্যে? সেই জিনিসটার জন্যে যা তুমি আমাকে শিখিয়েছ, মানবতা আর ক্ষমা। সুরজ হাসলেন, ক্ষমা তো আমার কাছে চাওয়া উচিত। আমি তোমাকে ছাড়াও বেঁচেছিলাম, কিন্তু অসম্পূর্ণ ছিলাম। রোশনি হাত বাড়ালেন, হয়তো এবার সময় এসেছে পুরনো পাতাগুলো পুড়িয়ে নতুন গল্প লেখার। সুরজ তার হাত ধরলেন, ধীরে ধীরে বললেন, এবার আমি আর ছাড়ব না। রোশনি হাসলেন, এবার আমিও না। কয়েক মাস পর পাটনার সেই স্কুলের প্রাঙ্গণে আবার একটি অনুষ্ঠান হল, তবে এবার মঞ্চে ফুল, শাল বা সার্টিফিকেট ছিল না। সেখানে পণ্ডিতজি বসেছিলেন এবং মণ্ডপে সুরজ আর রোশনি মুখোমুখি। সুরজ পিয়নের পোশাক ছেড়ে আজ সাদা পাঞ্জাবিতে, রোশনি লাল শাড়িতে, সাধারণ কিন্তু সেজেগুজে, যেন এক নতুন শুরুর প্রতীক। চারপাশে শিশুরা হাততালি দিচ্ছিল, সুরজ আঙ্কেলের বিয়ে হচ্ছে। যখন 7 পাক সম্পূর্ণ হল, রোশনি তার চোখের দিকে তাকিয়ে বললেন, এবার না থাকবে অহংকার, না দূরত্ব। এখন থেকে প্রতিটি সকাল হবে তোমার নামে। সুরজ হেসে বললেন, আর প্রতিটি সন্ধ্যা তোমার আলোয় ঢলে যাবে। কয়েক মাস পর স্কুলের গেটে নতুন নেমপ্লেট লাগানো হলো। সেখানে লেখা ছিল, জ্ঞান থেকে বড় কোনো সম্পদ নেই এবং প্রেম থেকে বড় কোনো পাঠ নেই। নিচে লেখা ছিল, রোশনি এবং সুরজ এডুকেশন ট্রাস্ট। এখন দুজন মিলে স্কুলটিকে একটি ফাউন্ডেশনে পরিণত করেছেন, যেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। প্রতিদিন সকালে সুরজ গেটে শিশুদের গুড মর্নিং বলেন এবং রোশনি ক্লাসরুমে যান, যেখানে দেওয়ালে সেই ছবিটি টাঙানো ছিল, একটি পোড়া মঞ্চের, এবং তার নিচে লেখা ছিল, কখনো কখনো ছাই থেকেও আলো বেরোয়। তারা দুজন এখন বেশি কথা বলেন না, কারণ এখন তাদের কথা বলার প্রয়োজন নেই। তাদের নীরবতাই এখন উত্তর, যা বলে যে সত্যিকারের ভালোবাসা সেটাই যা সময়, ভুল আর দূরত্ব সবকিছু সহ্য করেও ফিরে আসে। বন্ধুরা, ভালোবাসা যদি খাঁটি হয়, তবে সময়ের ছাইও তার আলো নেভে না। হয়তো দেরি হয়, কিন্তু যা ফিরে আসে সে কেবল মানুষ নয়, ভাগ্য বলে পরিচিত হয়। কিন্তু সময় যদি আপনাকে দ্বিতীয় সুযোগ দেয়, আপনি কি আপনার সুরজ বা রোশনিকে আবার আপন করে নেবেন? কমেন্টে অবশ্যই লিখুন। আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর তাসলিমা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, সম্পর্কের গুরুত্ব বুঝুন এবং আপনজনদের সাথে থাকুন।